দিয়ে আপনাকে পদে পদে বাধা তৈরি করা হয়েছিল। গতকাল রাত থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে, পাড়ায় মহল্লায় গিয়ে হুমকি দিয়ে আমাদের এই জনসভাকে ভণ্ডুল করার জন্য, এখানে না আসার জন্য আপনাদের প্রতি চরম তারা বিরূপ আচরণ করেছিল। এরপরেও আপনার সকল বাধা বিপত্তি, তাদের হুমকি ধুমকিকে উপেক্ষা করে আজকে এই জনসভায় এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের প্রতি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম যা যা আপনাদেরকে দান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আউলিয়াপুর ইউনিয়ন, আমি এই ইউনিয়নে এখন পর্যন্ত প্রায় 5 বার সফর করেছি। এই ইউনিয়নের এমন কোন জায়গা নেই, এমন কোন ওয়ার্ড নেই, এমন কোন পাড়া মহল্লা নেই যে আমি দেলোয়ার হোসেন সেই জায়গায় যাইনি। আমার এই এলাকার সভাপতি শরীফুল ইসলাম ভাই আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছেন আউলিয়াপুরের প্রত্যেকটি প্রান্ত। আমি এই এলাকাগুলো ঘুরে দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই ঠাকুরগাঁ জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত ঠাকুরগাঁ এই সদর ইউনিয়নের মধ্যে 22টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হলো 6 নম্বর আউলিয়াপুর ইউনিয়ন। এখানকার রাস্তাঘাট, অধিকাংশ রাস্তাঘাট হলো এখানকার কাঁচা। শুকনো মৌসুমেই চলাচল করা কঠিন, বর্ষা মৌসুমে কিভাবে এলাকার মানুষগুলো চলাচল করে আমি জানি না। এখানকার কমলমতি শিশুরা কিভাবে এই রাস্তা পাড়ি দিয়ে তাদের স্কুলে যায়, তাদের কলেজে যায় আমার জানা নেই। এখানে কি কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না? কিন্তু কেন এই রাস্তাগুলো তারা দেখে নেই? এই রাস্তাগুলোর আমি জানি আজকে বড় একটি রাজনৈতিক দলের যিনি অনেক বড় লিডার, তাদের নাকি এলাকায় প্রচুর জমি জমা আছে এবং তাদের নানা মামুর দেশ মানে ইউনিয়ন নাকি এটা। কিন্তু আমি জানি না যে তাদের এই নারীপুতা জায়গায় কেন তারা কাজ করলো না, এলাকার রাস্তাঘাট সংস্কারের জন্য কেন কাজ করলো না আমার বুঝে আসে না। ক্ষমতা তো কম ছিল না ভাই, পাওয়ার তো কম ছিল না, কিন্তু আমার মনে হয় আন্তরিক ইচ্ছা এবং উদ্যোগের অভাব ছিল, যার কারণে এই এলাকার জন্য তিনি কোনো কাজ করতে পারেননি। ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বিজয়ী করেন, আমি কথা দিচ্ছি আপনার এলাকার এই রাস্তাঘাটের অবস্থা যেহেতু আমি নিজের চোখে দেখেছি, সুতরাং প্রায়োরিটির ভিত্তিতে আপনাদের এলাকাকে আমরা সর্বোচ্চ জায়গায় রেখে রাস্তাঘাটের সংস্কারের উদ্যোগ নেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি লক্ষ্য করছি আজকে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়া হয়, আমি অত্যন্ত কষ্ট পাই, আমি খুব বিচলিত হই, উদ্বিগ্ন হই। আমি এই বিএনপির যিনি এখানে মূল মানে এখানে এমপি প্রার্থী, যিনি বিএনপির মহাসচিব, তিনি জাতীয় দলের অনেক বড় দায়িত্বশীল, যিনি আমার শ্রদ্ধাভাজন স্যার, আমি অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি আমার স্যারকে। আমি জানি অত্যন্ত ভদ্র মানুষ তিনি এবং খুবই অমায়িক ব্যবহারের অধিকারী তিনি, কিন্তু তার মুখ থেকে যখন কিছু কথা বের হয়, আমি জানি না কেন এই কথাগুলো তার মুখ থেকে বের হয়। মানুষ কিন্তু তার মুখ থেকে এইগুলো কথা বের হওয়া পছন্দ করে না। তিনি দেখলাম আজকে এবং গতকালকে বক্তব্য দিচ্ছেন যে জামাত ইসলামী হলো দাড়িপাল্লা প্রতীক নাকি নতুন দল। আপনাদেরকে আমি বলতে চাই, দাড়িপাল্লার এই প্রতীকটা কি নতুন? বিএনপি পুরাতন দল নাকি জামাত ইসলামী পুরাতন দল বলেন তো? বিএনপির চাইতেও পুরাতন দল হলো কে? জামাত ইসলামী। 2 নম্বর হলো বিএনপি 2 বার ক্ষমতায় গিয়েছিল, 1991 সাল এবং 2001 সাল। 2 বার তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। বলেন তো ভাই, কার সহযোগিতা নিয়ে গিয়েছিল? 1991 সালে তারা যখন ক্ষমতায় গিয়েছিল, এককভাবে ক্ষমতায় যাওয়ার কোনো স্কোপ ছিল না তাদের। ওই আমাদের কাছে ধর্ণা দিয়েছিল, আমরা তাদেরকে সহযোগিতা করে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম। আবার 2001 সালে 4 দলীয় জোট গঠন করে, জোট ভিত্তিক ইলেকশন করে আবার তারা ক্ষমতায় গিয়েছিল। সুতরাং যখন তারা ক্ষমতায় গিয়েছিল তখন কিন্তু আমাদের প্রয়োজন ছিল, যখন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে এখন নাকি আমরা বলে রাজাকারের দল, যুদ্ধাপরাধী দল। কি হাস্যকর কথা! যখন আমাদেরকে আপনারা আপনাদের সাথে নিয়েছিলেন, জোট গঠন করেছিলেন, আমাদের সহযোগিতা নিয়ে যখন আপনারা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, তখন কি আমরা রাজাকার ছিলাম না? তখন যুদ্ধাপরাধী আমরা ছিলাম না? তখন এটা ভুলে গিয়েছিলেন যে আমরা
মানে তখন এই শব্দগুলো আপনাদের মুখে বের হয়নি। এখন যেহেতু আমরা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখছি, দেশের জনগণ যখন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা যখন অধীর আগ্রহে চেয়ে আছে, তখন আপনারা আমাদেরকে এখন রাজাকার বলে, যুদ্ধ অপরাধী বলে আপনারা হিংসায় ভুগতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে এই শব্দগুলো বলবেন না। কারণ এই আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের তালিকা হয়েছিল, সংখ্যার উপর হয়েছিল। এখানে যুদ্ধ অপরাধীদের তালিকায় 1 নম্বর ছিল আওয়ামী লীগ, 2 নম্বর ছিল বিএনপি, 3 নম্বর ছিল জাতীয় পার্টি, মাত্র 36 জন ছিল হলো জামাত ইসলামী। তাহলে যুদ্ধ অপরাধী দল কারা এটা আমরা বুঝি না ভাই? আজকে নিজেদের আগে যুদ্ধ অপরাধী বলতে গেলে আগে নিজেদেরকে যুদ্ধ অপরাধী বলুন, রাজাকার বলুন, তারপরে নিজের সাথীদেরকে বলবেন। এই সকল বক্তব্য দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। জনগণ এই সকল বক্তব্য আর খায় না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা ঠাকুরগাঁ উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক সীমায় আমাদের বসবাস। অত্যন্ত অবহেলিত এলাকার মানুষ। প্রতি 5 বছর পর পর আমরা এই ঠাকুরগাঁয় 3 জন এমপি উপহার দিয়েছি, যারা মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু আপনারা দেখেছেন এই ঠাকুরগাঁর কোন মানুষের জীবনযাত্রার মানের কোনো উন্নতি ঘটেনি, ঠাকুরগাঁর কোনো উন্নয়ন ঘটেনি। তারা নিজেদের উন্নয়ন করেছে, নিজেদের দলের উন্নয়ন করেছে, নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, কিন্তু এই ঠাকুরগাঁর মানুষের জীবন মান কখনো উন্নয়ন হয়নি। আজকে দেখুন, এই ঠাকুরগাঁয় যদি স্বাস্থ্য সেবার কথা আমরা বলি, স্বাস্থ্য সেবার জন্য একটি মাত্র সদর হাসপাতাল, ঠাকুরগাঁও সদর হাসপাতাল। আজকে জেলায় জেলায় মেডিকেল কলেজ হয়ে গেছে। আপনি যদি দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ, যশোরে মেডিকেল কলেজ, এরপরে হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ, এভাবে জেলায় জেলায় মেডিকেল কলেজ হয়ে গেছে। কিন্তু আমরা এই ঠাকুরগাঁও এখন পর্যন্ত মেডিকেল কলেজ পাইনি। দিনাজপুর মেডিকেল কলেজ আছে, রংপুরে মেডিকেল কলেজ আছে, রংপুরের পাশের ডিস্ট্রিক্ট নীলফামারীতে মেডিকেল কলেজ আছে, কিন্তু ঠাকুরগাঁও আমরা এখন পর্যন্ত কোনো মেডিকেল কলেজ পাইনি। আমাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য দিনাজপুরে যেতে হয়, আমাদেরকে রংপুরে যেতে হয়, আমাদেরকে ঢাকায় যেতে হয়। কিন্তু বলুন তো, এই ঠাকুরগাঁর কয়জন মানুষের সামর্থ্য আছে দিনাজপুর, রংপুর, ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার? সামর্থ্য নেই। যার কারণে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আগামীতে বিনা চিকিৎসায় এই ঠাকুরগাঁর কোনো মানুষকে আর মরতে দেব না। আমরা দিনাজপুর, রংপুর, ঢাকায় যেতে হবে না। এই ঠাকুরগাঁয় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে ঠাকুরগাঁর আপামর জনতার স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি এটুকু বলতে চাই, আমরা ঘোষণা দিয়েছি যে আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে 60 বছরের উপরে যে সকল মানুষ বেঁচে থাকবে তাদের চিকিৎসা আমরা ফ্রি করে দেব। তাদের ট্রিটমেন্টের জন্য কোনো টাকা লাগবে না, চিকিৎসা ব্যয় তাদের কোনো বহন করতে পারে, রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। জন্মগ্রহণ করার পর থেকে 5 বছর পর্যন্ত যে শিশুরা থাকবে তাদেরও চিকিৎসা ব্যয় ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। তাদের চিকিৎসার জন্য কোনো আপনাদের খরচ করতে হবে না, রাষ্ট্র তাদের চিকিৎসার ব্যয় গ্রহণ করবে। গর্ভবতী মায়েদের, প্রসূতি মায়েদের ওই সময়টাতে তাদের যে সেবা প্রয়োজন, রাষ্ট্র তাদের উদ্যোগ নিয়ে সেই সেবার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা এই ঠাকুরগাঁর মানুষগুলোকে আমরা আমাদের ঘরে ঘরে উচ্চ শিক্ষিত মানুষ তৈরি করে আমরা শিক্ষার আলো প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে ঠাকুরগাঁকে বাংলাদেশের মানচিত্রে উঁচু করে ধরতে চাই। আমরা এই ঠাকুরগাঁয় যদি বিশ্ববিদ্যালয় আনতে পারি, এই ঠাকুরগাঁয় যদি কৃষি কলেজ আনতে পারি, এই ঠাকুরগাঁয় যদি ইঞ্জিনিয়ারিং কলেজ আনতে পারি, তাহলে দেখবেন এই ছোট বাচ্চারা যারা এখন বড় হচ্ছে, ছোটবেলা থেকে তারা স্বপ্ন দেখবে বিশ্ববিদ্যালয় পড়ার। একটা সময় তারা প্রত্যেক ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আমরা আগামীতে ঠাকুরগাঁকে আমরা শিক্ষার শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের এই ঠাকুরগাঁর আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো বেকার সমস্যা। হাজার হাজার যুবক যুবতীরা মানুষ আজকে বেকার অবস্থায় পড়ে আছে, তাদের কাজ নেই। আজকে দেখা, যখন আমরা নারায়ণগঞ্জে যাই, যখন আমরা গাজীপুরে যাই, যখন ঢাকার বিভিন্ন কারখানাগুলোতে ঢুকি, তখন দেখি আমার এই এলাকার কিছু ছোট ভাই বোনেরা সেখানে কষ্ট করে সেখানে 12,000 13,000 টাকা দিয়ে সেখানে কারখানায় চাকরি করতেছে। তাদেরকে জিজ্ঞেস করেছি, বোন কেন তুমি এখানে এসেছো? বলছে আমার ফ্যামিলিতে ইনকামের কোনো ব্যক্তি নেই, আমার বাবা অসুস্থ, তার ট্রিটমেন্টের টাকা প্রয়োজন, তাই কষ্ট করে গাজীপুরে আসছি, 12,000 টাকায় বেতন এখানে চাকরি করছি, কিছু টাকা আমার জন্য খরচ করি, বাকি টাকাটা আমার বাবার জন্য আমি পাঠিয়ে দিই। আমার তখন কষ্ট লাগে যে এই বোনটা বাবা মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে
অনিরাপদ পরিবেশে আজকে গাজীপুর সাভারে তারা কারখানায় কাজ করছে। যদি আমার ঠাকুরগাঁয় যদি এই বনটার আমরা কর্মের ব্যবস্থা করে দিতে পারতাম, তাহলে ওই ঢাকা, গাজীপুর আর সাভারে তাদেরকে যেতে হতো না। আগামী দিনে এই ঠাকুরগাঁয় বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে, ইপিজেড চালু করার মধ্য দিয়ে হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা এই ঠাকুরগাঁর মধ্যেই করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কৃষকরা আজকে সার থেকে বঞ্চিত হচ্ছে। যেখানেই যাই সেখানে একটি কথা কৃষকদের, ভাই সার পাচ্ছি না, কৃষিকাজ করার জন্য যে সার দরকার আমরা সার পাচ্ছি না। কিছু রাজনৈতিক দলের নেতাদের গুদামে আবার সরকারি সারও পাওয়া যায়। একদিকে কৃষকরা সার পায় না, অপরদিকে রাজনৈতিক দলের নেতাদের গুদামে যখন সরকারি সার পাওয়া যায়, তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না। সিন্ডিকেট করে আমার কৃষকদেরকে সার থেকে বঞ্চিত করে নিজেদের গুদামজাত করে পরবর্তীতে তারা বেশি দামে সার বিক্রি করবে। এভাবেই দুর্নীতিতে তারা ঢুকে পড়েছে। ভাইয়েরা আমার, আমরা বলতে চাই, আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে আপনারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছেন, দখলবাজিতে লিপ্ত হয়ে গেছেন, যখন আপনারা যদি কখনো ক্ষমতা পেয়ে যান তো পুরো বাংলাদেশটা তো গিলেই ফেলবেন ভাই। বিধবা মায়েদের কার্ড আপনারা ভক্ষণ করছেন, আপনারা আমাদের বয়স্ক মা এবং বাবাদের যে বয়স্ক ভাতার কার্ড সেটাও আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করছেন, এবং ভিজিবের যে কার্ড আছে সেটাও আপনারা নিয়ন্ত্রণ করছেন। সবকিছু আপনারা আপনাদের পছন্দ মতো করছেন এখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই। আর রাষ্ট্র ক্ষমতায় গেলে তো সবকিছু কিভাবে আপনারা চালাবেন এদেশের মানুষ সেটা কিন্তু বুঝে গেছে। এই জন্যই তো এবার বিশ্ববিদ্যালয়গুলো থেকে এটা বুঝতে পেরে ইতিমধ্যেই তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র দলকে ওই প্রত্যেকটা বড় বড় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠন নির্বাচন হয়েছে সেখানে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। তাদেরকে পরাজিত করে ছাত্র শিবিরের প্যানেলকে বিপুল ভাবে বিজয় করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে আমরা কোন সন্ত্রাসী ছাত্র সংগঠন এই ক্যাম্পাসে স্থান দিতে পারি না। কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজদের স্থান এই বিশ্ববিদ্যালয়ে হবে না। এখান থেকে প্রমাণ করেছে আমাদের তরুণ যুবকরা, শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, আগামী দিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ার প্রত্যেকটি প্রান্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জামায়াত ইসলামী সহ দলীয় জোটের নেতাদেরকে বিজয় করার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে দেশের জনগণ ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাইরা আমার, জোয়ার উঠে গেছে, সব দল দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের দাঁড়িপাল্লার বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ এবং ঠাকুরগাঁও আগামী দিনে গড়ে তুলব। এই ঠাকুরগাঁও আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের অসংখ্য ভাই এবং বোনের আছে, প্রায় 1.5 লক্ষের মতো এখানে ভোটার রয়েছে শুধুমাত্র সনাতনী ধর্মের। আমরা বলতে চাই, আমরা আপনাদের পূজার সময়, কখনো কোনো পূজার সময় আপনাদের মন্দির পাহারা দিয়েছি, কখনো কখনো আপনাদের বাসা বাড়িও পাহারা দিয়েছি, আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের জীবনের নিরাপত্তা আমরা দিয়েছি, আপনাদের বিপদ মুসিবতে আমরাই সর্বপ্রথম এগিয়ে গেছি। আপনাদের ঘর পুড়ে গেলে কেউ আগে যেতে পারে নাই, আমরাই সর্বপ্রথম আপনার পাশে দাঁড়িয়ে আপনার সহযোগিতা করেছি। আপনারা জানেন, ওই পঞ্চগড়ের দেবীগঞ্জের সেই ঘটনা আপনাদের মনে আছে। সেখানে যখন নৌকা ডুবিতে ৭৯ জন মানুষ যখন সমাধি হলো সনাতন ধর্মে, তখন আওয়ামী লীগের কেউ ওখানে যায়নি, বিএনপিও যায় নাই, মামলার পাহাড় নিয়ে। এবং সেই সময় হলো আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি ছুটে এসেছিলেন ওই পঞ্চগড়ে আমাদেরকে সাথে নিয়ে। তাকে অনেকে বলেছিল, আমিরে জামাত আপনার নামে তো গ্রেপ্তারের পরোয়ানা আছে, আপনি যদি সেখানে যান গেলে আপনাকে গ্রেপ্তার করা হবে, সুতরাং এই মুহূর্তে সেখানে আপনার যাওয়া ঠিক হবে না। কিন্তু আমিরে জামাত বলেছেন, আমার সনাতনী ধর্মের ভাই এবং বোনেরা, সেখানে অসংখ্য ফ্যামিলিগুলো মৃত্যুবরণ করার মধ্য দিয়ে শোকের ছায়া সেখানে নেমে গেছে, সেখানে বিপদগ্রস্ত হয়েছে, সুতরাং সেখানে আমাকে যেতে হবে, ওই ভাই বোনদের পাশে আমাকে দাঁড়াতে হবে। এই বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে যদি আমাকে শতবার গ্রেপ্তার হতে হয়, আমি গ্রেপ্তার হওয়ার জন্য রাজি আছি, তোমরা আমাকে বাধা করো না। তিনি কিন্তু সেখানে ছুটে এসেছিলেন, প্রত্যেকটা ফ্যামিলিকে ডেকে নিয়ে এসে তাদের আর্থিক সহযোগিতা দিয়েছিলেন, এবং 2টা সন্তান ছিল যারা বাবা মা হারিয়ে এতিম হয়ে গিয়েছিল। সেই 2টা সন্তানের দায়িত্ব নিয়ে আজও পর্যন্ত সেই 2টা সন্তানের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী পালন করেছে। এটা নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী।
বলা হয়েছে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত এই দুইজন সনাতনী ধর্মের শিশুর দায়িত্ব হলো বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা কখনো আপনাদের ক্ষতি করিনি, আমরা গভীর অন্ধকারে গিয়ে আপনাদের কাছে চাঁদাবাজি করিনি, আপনাদের জমি জায়গা কখনো দখল করিনি, আপনাদের মন্দির কখনো আমরা ভাঙচুর করিনি, আপনাদের পূজায় কখনো আমরা বাধা দিইনি, আমরা সবসময় আপনাদের সহযোগিতা করেছি। কিন্তু আপনারা জানেন এই 5 আগস্টের পরে গভীর অন্ধকারে গিয়ে কে বা কারা আপনাদের কাছে গিয়ে চাঁদাবাজি করেছে, আপনাদের জমি জমা দখল করেছে, আপনাদেরকে হুমকি দিয়েছে, আপনার বাড়িতে গিয়ে স্বর্ণ লঙ্কার তারা লুটপাট করেছে, তারাই এখন আবার এসে আপনাদেরকে হুমকি দিয়ে আবার তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য বলবে। এবার আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন এবার যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে লুটপাট করেছে, যেভাবে চাঁদাবাজি করেছে, এই দলটা যদি আবার ক্ষমতায় আসতে পারে তাহলে লুটের রাজ্য তারা পরিণত করবে এই আমাদের ঠাকুরগাঁকে, চাঁদাবাজির রাজ্যে অভয়ারণ্য পরিণত করে দিবে এই ঠাকুরগাঁকে। তাই আমরা চাই আমরা আগামী দিনে দুর্নীতি মুক্ত ঠাকুরগাঁ করে তুলবো, চাঁদাবাজ মুক্ত ঠাকুরগাঁ করে তুলবো, সন্ত্রাস মুক্ত ঠাকুরগাঁ করে তুলবো। আমরা আগামী দিনে ঠাকুরগাঁকে সবার জন্য, সবার বসবাসের জন্য একটা শান্তিময় নিরাপদ ঠাকুরগাঁয় পরিণত করবো এই ঠাকুরগাঁকে ইনশাআল্লাহ। সর্বশেষ বলবো, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা অনেক রক্ত দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আগামী দিনে এই বাংলাদেশকে আর পিছনের দিকে আমরা ঠেলে দিতে চাই না। 54 বছরের রাজনীতি আমরা দেখেছি, শুধু রক্ত আর লাশের রাজনীতি হয়েছে। কত মানুষের রক্ত ঝরেছে, কত লাশ পড়েছে, কত মানুষকে বছরের পর বছর, দিনের পর দিন জেল খাটতে হয়েছে। আমরা চাই আগামী দিনে সহনশীলতার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, ভালোবাসার রাজনীতি। বিরোধী দল থাকুক আর সরকারি দল থাকুক, কেউ কারো উপরে জবরদস্তি করতে পারবে না। আমরা সবাইকে সাথে নিয়ে আগামী দিনে সহনশীল এবং সম্প্রীতির একটি রাজনৈতিক কালচার আমরা আমাদের সমাজে এবং জেলায় এবং বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ভাইয়ের আমার, আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা আগামী ঠাকুরগাঁর উন্নয়ন চাই, ঠাকুরগাঁকে এগিয়ে নিতে চাই। আমরা আর অবহেলিত থাকতে চাই না। আগামী দিনে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর আমরা চালু করতে চাই, ইপিজেড চালু করতে চাই, বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত করতে চাই, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের কৃষকদের সার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চাই, কৃষকদেরকে বিনা সুদে ঋণের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আগামী দিনে। এভাবেই আগামী দিনে সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ একটি ঠাকুরগাঁ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের ঠাকুরগাঁ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার বোনেরা সেখানে এসেছেন, আমার শ্রদ্ধাভাজন বোনেরা সাংসারিক কাজ ফেলে রেখে নানাবিধ ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে এখানে এসেছেন আমাদের বক্তব্য শোনার জন্য, আমাদেরকে দেখার জন্য। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে বলতে চাই, আজকে সামাজিকভাবে আমার নারীদের যে সম্মান, যে মর্যাদা, তাদের যে নিরাপত্তা থাকার কথা, আমাদের বোনদের সেই নিরাপত্তা, সেই সম্মান আজকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের মধ্যে আমরা দিতে পারি না। আমার একজন বোন যখন স্কুলে যায়, যখন কলেজে পড়াশোনা করে, যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, যখন বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতে যায়, তখন আমাদের অভিভাবকরা তাদের নিয়ে অনেক টেনশনের মধ্যে পড়ে যায় যে আমার এই বোনটি কি নিরাপদে ফিরে আসবে কিনা। আমরা কথা দিচ্ছি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমাদের বোনদের যে সামাজিক নিরাপত্তা, তাদের যে সামাজিক মর্যাদা, তাদের যে অধিকার নিশ্চিত করা হবে। আমার বোন কলেজে পড়াশোনা করবে, স্কুলে যাবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আমাদের বোনেরা চাকরি করবে, মাঠে ঘাটে ঘুরবে, কেউ যেন তাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়। সবাই যেন সম্মানের দৃষ্টি থেকে শ্রদ্ধার ভাবে আমাদের বোনদেরকে দেখে। এই ধরনের নিরাপদ পরিবেশ আগামী দিনে আমরা পালন করবো ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আগামী দিনে এই সুন্দর আউলিয়াপুর ইউনিয়ন, এই আউলিয়াপুর ইউনিয়ন যেহেতু এই ইউনিয়নটা, আমি একটু আগেই গেছিলাম, হলো এখানে পাগলা পীর নামের একজন মহৎ ব্যক্তির এখানে মাজার আছে, তাই না? যার নামেই হলো এই আউলিয়াপুর ইউনিয়নটা হয়েছে। অত্যন্ত কামেল একজন পীর ছিলেন তিনি, কামেল এক পীর ছিলেন তিনি। সেখানে আমি গিয়েছিলাম, সেখানে তার কবর জিয়ারত করেছি, তার নামে কিন্তু এই আউলিয়াপুর। সুতরাং এই আউলিয়াপুর ইউনিয়নের মানুষগুলো অত্যন্ত ধার্মিক, তারা ধর্মের পক্ষে, তারা ইসলামের পক্ষে জন্মগত ভাবে এই মানুষগুলো কাজ করে থাকে।
আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই মানুষগুলো ইসলাম বিদ্বেষী কোন শক্তিকে তারা ক্ষমতার মসনদে দেখতে চায় না। যারা বলে আমরা শরিয়া আইন মানি না, যারা শরিয়া আইন মানে না, তাদেরকে আগামী দিনে আমরা নির্বাচিত করব, তাদেরকে ভোট দেব? একজন মুসলমান হয়ে কখনো শরিয়া আইন মানে না এমন ব্যক্তিকে ভোট দেওয়া যায় ভাই? সুতরাং এই আউলিয়াপুর ইউনিয়নের এই ধর্মপ্রাণ মুসলমান এবং ধর্মপ্রাণ হিন্দুদের কাছে আমি এই আহ্বান রেখে গেলাম, এই কথাটা রেখে গেলাম যে যিনি শরিয়া আইন মানেন না তাকে ভোট দেওয়া জায়েজ আছে কিনা এটি আপনারা বিবেচনা করবেন আগামী দিনে। সুতরাং এগুলো এবার আপনার একটি ভোট অনেক বড় আমানত। একটি ভোটের মাধ্যমেই আগামী দিনে সরকার পরিবর্তন হবে। আপনার একটি ভোটের মাধ্যমেই আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনার একটি ভোটের মাধ্যমেই সমাজ থেকে জুলুম নির্যাতন মূলচ্ছেদ হবে। আপনার একটি ভোটের মাধ্যমেই আগামী দিনে দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও, সন্ত্রাস মুক্ত ঠাকুরগাঁও, চাঁদাবাজ মুক্ত ঠাকুরগাঁও গড়ে উঠবে। আপনার একটি ভোটের মাধ্যমে আমার বিধবা বোনদের বিধবা ভাতার কার্ড পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনার একটি ভোটের মাধ্যমে আগামী দিনে আমার বয়স্ক মা এবং বাবাদের বয়স্ক ভাতার কার্ড নিশ্চিত হবে। আপনার একটি ভোটের মাধ্যমে কৃষকদের সার পাওয়ার অধিকার নিশ্চিত হবে। আপনার একটি ভোটের মাধ্যমে আগামী দিনে আমাদের ঠাকুরগাঁয় সকল ধর্মের মানুষগুলোর মাধ্যমে সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ে উঠবে ইনশাআল্লাহ। তাই আমরা সবাই মিলে যদি আগামী দিনে আমাদের অধিকার ফিরে পেতে হয়, তাহলে এবার দাঁড়িপাল্লার প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক এবং সম্প্রীতির প্রতীক দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য আপনাদের কাজ করতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? কোন হুমকি ধুমকির কাছে আপনার মাথা নত করবেন না। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য তারা কাজ করবে। এই নির্বাচনটা সরকারের পক্ষ থেকেও বারবার তাগিদ দেওয়া হচ্ছে, যেহেতু 17 বছর আমরা ভোট দিতে পারিনি, এবার যেন উৎসব মুখর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে যেন সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা এবার প্রশাসন নেবে। ইতিমধ্যেই দেখেছেন রাস্তায় রাস্তায় কিন্তু সেনাবাহিনীর টহল শুরু হয়ে গেছে, পুলিশি টহল শুরু হয়ে গেছে। যারা ভাবছেন যে ভোট কেন্দ্রে সেদিন ভোট কেন্দ্র দখল করবেন, ব্যালট বাক্স ছিনতাই করবেন, এই সুযোগ প্রশাসনও দেবে না, এই সুযোগ জনগণও আপনাদেরকে দেবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ থেকে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার 5ই আগস্টের পরে ওগুলো সব চলে গেছে। 5ই আগস্টের পূর্বেই সব খতম হয়ে গেছে। এটি হলো 5ই আগস্টের পরের বাংলাদেশ। এখানে পেশি শক্তি আর কালো টাকার ব্যবহার চলবে না, চলবে না, চলবে না। আমরা কোন অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনের জন্য বিরোধী অনেকেই যোগদান করবেন ইসলামী আন্দোলন থেকে এবং বিএনপি থেকে। আপনারা একটু বসে আন্দোলন শেষ হয়ে গেলে যোগদানের মাধ্যমে ভাই ওরা আসছে না না প্রোগ্রাম শেষ, খালি যোগদান হবে। ওরা তো দূর থেকে করতে পারে। আসেন আসেন যারা